গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব, ওয়েস্ট বেঙ্গলস লার্জেস্ট এডুকেশনাল নেটওয়ার্ক। তো আজকে তোমার সাথে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন ডিসকাস করব, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আর যে সমস্ত স্টুডেন্টরা WBCS প্রিলিমস 2021 এর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ এই কোর্সগুলো। ভালো করে তোমরা কিন্তু সেশনগুলো দেখবে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং পারলে প্রশ্ন যেগুলো আলোচনা করা হবে একটু খাতায় নোট ডাউন করে নিতে পারো। ক্লিয়ার? আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সমস্ত নোটিফিকেশন PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? আর প্রত্যেকদিন এই ক্লাসটি সন্ধ্যে 6টার সময় আসে, তোমরা চেষ্টা করবে প্রত্যেকদিন ক্লাসটি ভালো করে ফলো করার। ক্লিয়ার? তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। ড্যাশ সিটি ওয়াজ ফাউন্ড ইন 7 layers which indicates that it was rebuilt 7 times mostly due to flooding of the Indus River। তো এগুলোর মধ্যে কোন শহরটাকে দেখা যায় 7টা লেয়ারে তৈরি করা, আর এটাই প্রমাণ হয় যে 7বার কিন্তু এই শহরটাকে তৈরি করা হয়েছে। কারণ ইন্দাস রিভারের বন্যা আসার কারণে কিন্তু এটা ধ্বংস হয়ে গেছিলো, তো সে কারণে 7বার কিন্তু এই শহরটিকে তৈরি করা হয়েছে। তো সেই শহরটির নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, মোহেনজোদারো। তো মোহেনজোদারো যে শহরটি আছে সেটিকে দেখা যায় যে 7টা লেয়ারে এই শহরটি তৈরি করা আছে, কারণ ইন্দাস রিভারের বন্যা আসার কারণ কিন্তু এটি অনেকবার ধ্বংস হয়, আর সে কারণ কিন্তু এটা দেখা গেছে যে 7টা লেয়ারে কিন্তু মোহেনজোদারো শহরটি তৈরি করা আছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, লোকেটেড ইন সিন্ধ, কারেন্টলি পাকিস্তান, দ্য নেম মোহেনজোদারো ইজ আ সিন্ধি নেম উইচ মিনস মাউন্ট অফ ডেড। তো প্রেজেন্টলি এটা পাকিস্তানে আছে, আর এটা লোকেট কোথায় ছিল? সিন্ধে। ক্লিয়ার? আর সিন্ধি নেম হচ্ছে মাউন্ট অফ ডেডস। It is said to be built around 2600 BC on the Indus River by রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এটা কিন্তু 2600 BC-তে তৈরি করা হয়েছে, আর এই সাইটটি ডিসকভার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? চলো, তো অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মক টেস্ট ফুল প্যাকেজের ব্যাপারে। আর এই মক টেস্ট ফুল প্যাকেজটি লঞ্চ করা হয়েছে এমএইচ এডুকেশনাল ল্যাবের পক্ষ থেকে WBCS 2021 প্রিলিমস প্লাস মেন্স এক্সামকে টার্গেট করে। এইটা হচ্ছে ব্যাচ 5, আর লাস্ট ডেট অর অ্যাডমিশন হচ্ছে 20th April 2021। ক্লিয়ার? কোর্সের বেনিফিটগুলো তোমাদেরকে সাথে একবার ডিসকাস করি। টোটাল তোমরা এখানে 938টি মক টেস্ট পাবে, তার সাথে টোটাল MCQ থাকবে 30,200। পুরো মক টেস্টটা কিন্তু লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী করা হয়েছে, আর মক টেস্টগুলো দেওয়ার পর তোমরা সেখান থেকে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে। প্রত্যেকটা MCQর কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন করা আছে। 1 year ভ্যালিডিটির সাথে তোমরা এটাকে আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে। ক্লিয়ার? তোমরা এই মক টেস্টের মধ্যে কী কী পাবে দেখে নাও একবার। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে 350টা, ঠিক আছে। স্পিড টেস্ট পেয়ে যাবে 400টা, কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট থাকবে 50টা, প্রিভিয়াস ইয়ার টেস্ট থাকবে 100টা, প্রিলিমস ফুল লেন্থ টেস্ট থাকবে 20টা এবং মেন্স ফুল লেন্থ টেস্ট থাকবে 20টা। বিস্তার যদি জানতে চাও এর ব্যাপারে তোমরা অতি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করা আছে। ক্লিয়ার? আর এখন মক টেস্ট ফুল প্যাকেজে 70% ডিসকাউন্ট চলছে অন ডিমান্ড অফ মেনি স্টুডেন্ট। তো আমরা কিন্তু আবার তোমাদের জন্য 70% ডিসকাউন্ট নিয়ে এসেছি। যারা এখনও কোর্সটার মধ্যে এনরোলমেন্ট করোনি, অতি শীঘ্র কিন্তু এনরোলমেন্ট করে নাও। কীভাবে তোমরা এনরোলমেন্ট করবে তোমাদেরকে একবার প্রসেসটা বলে দিই। প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ওইখানে লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা সেখানে একটা অ্যাপ্লাই কুপন কোড বলে একটা অপশন পাবে, ঠিক আছে। অ্যাপ্লাই কুপন কোড অপশনে তোমরা ক্লিক করে ওখানে টাইপ করে দেবে A2MH70, ঠিক আছে। A2MH70 এটা ক্লিক করে বাই ইউজিং দিস এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিজের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে তোমরা কোর্সটার মধ্যে এনরোলমেন্ট করে নাও, ঠিক আছে। A2MH70 দিলে তোমরা কিন্তু 70% ডাইরেক্ট অফ পেয়ে যাবে। ক্লিয়ার? অফার কিন্তু 20th April অবধি আছে। যারা এখনও কিন্তু করেনি এই কোর্সটার মধ্যে এনরোলমেন্ট, তারা অতি শীঘ্র কিন্তু কোর্সটার মধ্যে এনরোলমেন্ট করে নিও। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্নটা কি আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ বেদা? তো এগুলোর মধ্যে কোনটি বেদা নয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, পুরাণাস। তো পুরাণাস কিন্তু বেদার মধ্যে পড়ে না। অ্যাকচুয়ালি বেদার হচ্ছে 4টে, ঋগ্বেদা, যজুর্বেদা, সামবেদা এবং অথর্ববেদা। এই 4টি হচ্ছে কিন্তু বেদাস। আর এই কোশ্চেনের যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে ডি, কিন্তু পুরাণাস কিন্তু বেদার মধ্যে পড়ে না। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দেখা গেছে। গৌতম সিদ্ধার্থ অ্যাটেন্ডেড এনলাইটেনমেন্ট অ্যাট আন্ডার দ্য পিপল ট্রি, বোধি ট্রি। তো গৌতম বুদ্ধা কোন জায়গায় সে এনলাইটেনমেন্ট পেয়েছিল? পিপল ট্রি আন্ডারে বসে, নিচে বসে সে এনলাইটেনমেন্ট করেছিল। তো কোন জায়গায় সেটা?
সঠিক উত্তর যাবে অপশন সি বোধগয়া। তো বোধগয়াতে গৌতম বুদ্ধা কিন্তু ওইখানে বোধি ট্রি, যেটা হচ্ছে পিপল ট্রি, তার নিচে বসে উনি কিন্তু এনলাইটেনমেন্টটি উনি পেয়েছিলেন। তো দেখে নিয়ে ব্যাপারে, বোধগয়া ইজ এ রিলিজিয়াস সাইট অ্যান্ড প্লেসেস অফ পিলগ্রিমেজ অ্যাসোসিয়েটেড উইথ মহাবোধি টেম্পল কমপ্লেক্স ইন গায়া ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়ান স্টেট অফ বিহার। তো বোধগয়া হচ্ছে একটা রিলিজিয়াস সাইট যেখানে প্রচুর পরিমাণে কিন্তু পিলগ্রিমেজ আসে সারা বিশ্ব থেকে। ক্লিয়ার? আর এখানে মহাবোধি টেম্পল কমপ্লেক্স আছে যেটা হচ্ছে গায়া ডিস্ট্রিক্টে, আর সেটা হচ্ছে ভারতের শহর বিহারের মধ্যে। আর এখানে কিন্তু গৌতম বুদ্ধ পিপল গাছের নিচে অথবা বোধি ট্রির নিচে বসে উনি কিন্তু এনলাইটমেন্টটি পেয়েছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, শিবাজি ভোসলে ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল ড্যাশ কিং। তো শিবাজি ভোসলের কোন সাম্রাজ্যর একজন খুবই পাওয়ারফুল রাজা ছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি মারাঠা। তো মারাঠা ডাইনেস্টি বা মারাঠা সাম্রাজ্যর একজন মোস্ট পাওয়ারফুল যিনি রাজা ছিলেন উনি হচ্ছেন শিবাজি ভোসলে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা, শিবাজি অলসো নোন এজ ছত্রপতি শিবাজি মহারাজ শিবাজি রাজা ভোসলে ওয়াজ আ ফাউন্ডার অফ মারাঠা এম্পায়ার ইন ইন্ডিয়া। তো শিবাজির যার আরেকটি নাম হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ শিবাজি রাজা ভোসলে, তো উনি হচ্ছেন মারাঠা সাম্রাজ্যের কিন্তু উনি ফাউন্ডার, আর উনি কিন্তু মারাঠা সাম্রাজ্যর সবথেকে মোস্ট পাওয়ারফুল কিন্তু উনি রাজা ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ওয়াজ হেল্ড ইন। প্রথম পানিপথের যুদ্ধ কোন সালে হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন সি 1526। তো 1526 সালে প্রথম কিন্তু পানিপথের যুদ্ধটি হয়েছিল। দেখে নিয়ে ব্যাপারে, দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ওয়াজ হেল্ড ইন 1526 বিটুইন ইমরান লোধি দিল্লি রুলার অ্যান্ড বাবর কাবুল। তো প্রথম যে পানিপথের যুদ্ধটি হয়েছিল সেটি হয়েছিল 1526 সালে, আর এটি কাদের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে ইমরান লোধি দিল্লি রুলার এবং বাবর যিনি হচ্ছেন কাবুলের রুলার সে সময় ছিলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, হু ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে জানা যেত? আর ইনাকে কিন্তু বিসমার্ক হিসাবেও জানা যেত। তো ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন সি দাদাভাই নরোজি। দাদাভাই নরোজিকে জানা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং ওনাকে জানা হতো অ্যাজ আ বিসমার্ক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তো দেখে নিন ব্যাপারে, দাদাভাই নরোজি নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া was a Parsi intellectual educator, cotton trader and an early Indian political and a social leader. তো দাদাভাই নরোজি যিনি জানা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান ভারতের, উনি হচ্ছেন একজন পার্সি ইন্টেলেকচুয়াল ছিলেন, এডুকেটর ছিলেন, কটন ট্রেডার ছিলেন এবং আর্লি পলিটিশিয়ান এবং সোশ্যাল লিডার ছিলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হুমায়ু ওয়াজ দ্য সান অফ। হুমায়ু বাবার নাম কি বা হুমায়ু কার ছেলে? সঠিক উত্তরে যাবে অপশন এ বাবর। তো বাবরের ছেলে হচ্ছেন হুমায়ু। তো দেখে নেওয়ার ব্যাপারে, Humayun was second Mughal empire who ruled over territory in what is now Afghanistan, Pakistan, and part of northern India from 1531 to 1540 and again from 1555 to 1556. তো হুমায়ুন হচ্ছেন সেকেন্ড মুঘল এম্পায়ার যিনি রুল করেছিলেন আফগানিস্তান, পাকিস্তান এবং নর্দার্ন ইন্ডিয়া। 1531 সাল থেকে 1540 সাল অবধি প্রথমবার রুল করেছেন এবং তারপরে 1555 সাল থেকে 1556 সাল কিন্তু আবার উনি রুল করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ হেল্ড ইন 1556 অ্যান্ড ইট ওয়াজ ফাউট বিটুইন। সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে, আর এই যুদ্ধটি কাদের মধ্যে লড়াই করা হয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন এ হেমু এবং আকবর। তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ যেটি 1556 সালে হয়েছিল সেই যুদ্ধটি লড়াই করা হয়েছিল হেমু এবং আকবরের মধ্যে। তো দেখে নিয়ে ব্যাপারে, দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফাউট অন November 5th, 1556 বিটুইন দ্য ফোর্সেস অফ হেমু, দ্য হিন্দু রুলার অফ নর্থ ইন্ডিয়া ফ্রম দিল্লি অ্যান্ড আর্মি অফ আকবর। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 5ই নভেম্বর 1556 সালে, আর এই যুদ্ধটি লড়াই হয়েছিল হেমু যিনি হচ্ছেন একজন হিন্দু রুলার ছিলেন দিল্লি থেকে এবং আকবরের আর্মির সাথে লড়াইটি করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে, ড্যাশ ওয়াজ দ্য ব্যাকবোন অফ সিভিলাইজেশন। তো আর্লি যে সিভিলাইজেশনগুলো ছিল সেই সিভিলাইজেশনের ব্যাকবোন কী ছিল, মেরুদণ্ড কী ছিল? সঠিক উত্তরে যাবে অপশন এ এগ্রিকালচার। তো আগে যে সমস্ত সিভিলাইজেশনগুলো এক্সিস্ট করতো যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মেসোপোটেমিয়ান সিভিলাইজেশন, ঠিক আছে, সেই সমস্ত সিভিলাইজেশন যে মেরুদণ্ড ছিল সেটা হচ্ছে কৃষি, ঠিক আছে, মানে এগ্রিকালচার। তো একটু দেখে নেওয়ার ব্যাপারে, ইন্ডিয়ান এগ্রিকালচার বিগেন বাই 9000 BC অ্যাজ এ রেজাল্ট অফ আর্লি সিভিলাইজেশন অফ প্লান্টস অ্যান্ড ডোমেস্টিকেশন অফ ক্রপস অ্যান্ড অ্যানিমালস। তো ভারতে যে সময় এগ্রিকালচারটা শুরু হয়েছিল সেটা হচ্ছে প্রায় 9000 BC-তে, আর সেখানে কিন্তু প্লান্ট ডোমেস্টিকেশন হতো ক্রপস অ্যানিমালসের। তো সেটাই হচ্ছে কিন্তু সমস্ত সিভিলাইজেশনের কিন্তু ব্যাকবোন। ক্লিয়ার? সেটেল লাইফ সুন ফলোড উইথ ইমপ্লিমেন্টস অ্যান্ড টেকনিক বিন
ডেভেলপ ফর এগ্রিকালচার। আর আস্তে আস্তে যখন বসবাসী শুরু হয় তখন কী হচ্ছে, আরও বেশি পরিমাণে কিন্তু চাষ করা হতো, এগ্রিকালচার করা হতো। সে কারণে কিন্তু সে সমস্ত যত বেশি যে জায়গায় কাল্টিভেশন করা হতো বা এগ্রিকালচার করা হতো সেই জায়গায় সিভিলাইজেশন কিন্তু তত উন্নতি করতো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, হরপ্পা সিটি ইজ অলসো নোন অ্যাজ। হরপ্পা যে শহরটি আছে সেটির আরেকটি নাম কি, বা এটি কি নামে আরও প্রচলিত? সঠিক উত্তরে যাবে অপশন বি, গেটওয়ে সিটি। তো হরপ্পা যে শহরটি আছে সেই শহরটির আরেকটি নাম হচ্ছে গেটওয়ে সিটি, বা এই নামে এই শহরটি পরিচিত। তো একটু দেখে নেওয়ার ব্যাপারে, হরপ্পা ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট ইন পাঞ্জাব পাকিস্তান অ্যাবাউট 24 কিলোমিটার ওয়েস্ট অফ শাহিওয়াল। তো হরপ্পা হচ্ছে একটা আর্কিওলজিক্যাল সাইট যেটি কোথায় আছে, পাঞ্জাব পাকিস্তানে আছে, 24 কিলোমিটার ওয়েস্ট অফ শাহিওয়াল ডিস্ট্রিক্টের। ক্লিয়ার? দ্য সাইট টেক্স ইটস নেম ফ্রম দ্য মডার্ন ভিলেজ লোকেটেড নিয়ার দ্য ফর্মার কোর্স অফ রাভি রিভার। আর এই সাইটটি কিন্তু তার যে নিয়ারেস্ট যে ভিলেজ আছে সেই ভিলেজ থেকে কিন্তু এই শহরটির নামকরণ পেয়েছে, আর এই শহরটি কিন্তু রাভি রিভারের পাশে অবস্থিত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ড্যাশ মেটাল ওয়াজ ফার্স্ট ইউজড বাই ইন্দাস পিপল। তো কোন ধাতুটি ইন্দাস পিপলরা প্রথম ইউজ করেছিল? সঠিক উত্তরে যাবে অপশন ডি, কপার। কপার কিন্তু প্রথম ধাতু যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পিপলরা ধাতুটি ইউজ করেছিল। তো একটু দেখে নেওয়ার ব্যাপারে, the Indus people knew the use of several metals. They prepared many things of day-to-day use from those metals. Silver, copper, tin, bronze, gold and lead were commonly used. It is noted, however, that no iron has been discovered from the ruins of Mohenjo-daro and Harappa. তো ইন্দাস ভ্যালির যে সমস্ত মানুষজনরা থাকতো তারা কিন্তু ম্যাক্সিমাম ইউজ করতো কপার দিয়ে। প্রথম যে মেটেরিয়ালটি ডিসকভার করা হয়েছিল সেটা হচ্ছে কপার, আর ম্যাক্সিমাম জিনিস কিন্তু কপার দিয়ে তৈরি করা হতো। তারপর আস্তে আস্তে সিলভার, টিন, ব্রোঞ্জ, গোল্ড এগুলো ইউজ করা হয়েছে। আর আয়রনের কিন্তু আমরা কোনো সন্ধান পাইনি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে থেকে। তো আমরা বলতে পারি যে আয়রন কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন লোকরা ইউজ করতো না অ্যাকর্ডিং টু দ্য এভিডেন্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ড্যাশ রিভার ইজ আ ডাইটি রিভার ইন ঋগ্বেদা। তো ঋগ্বেদার সময় কোন নদীটাকে ভগবান হিসাবে মানা হতো? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সরস্বতী নদীটি। তো সরস্বতী নদীটিকে মানা হতো ঋগ্বেদার সময় ভগবান হিসেবে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা, দ্য মোস্ট মেনশন রিভার ইন ঋগ্বেদা ইজ ইন্দাস রিভার ফলোড বাই সরস্বতী। তো সব থেকে বেশি পরিমাণে যে রিভারটি মেনশন করা আছে ঋগ্বেদার মধ্যে সেটা হচ্ছে ইন্দাস রিভার, তারপর হচ্ছে সরস্বতী। আর সরস্বতী যে রিভারটি আছে সেই রিভারটি কিন্তু ভগবান হিসাবে মানা হতো ঋগ্বেদাতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, খুবই ইজি কোশ্চেন। মহাভারত ওয়াজ রিটেন বাই। মহাভারতা কে লিখেছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, বেদ ব্যাস। তো মহাভারতা কিন্তু লিখেছেন বেদ ব্যাস। তো দেখে নেওয়ার ব্যাপারে, দ্য মহাভারতা ইজ ওয়ান অফ দ্য টু মেজর সংস্কৃত এপিক্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, দ্য আদার বিং দ্য রামায়ণা। মহাভারতা রিটেন বাই বেদ ব্যাস। তো রামায়ণা এবং মহাভারতা এই দুটো কিন্তু সংস্কৃত এপিক এনশিয়েন্ট ইন্ডিয়ার, আর মহাভারতা লিখেছেন বেদ ব্যাস এবং রামায়ণ লিখেছেন বাল্মীকি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট কনকিউরার পেনিট্রেটেড ওয়েল ইনটু ইন্ডিয়া অ্যান্ড ডেস্ট্রয় দ্য সিটি অফ ক্যাপিসা। তো ভারতের মধ্যে ভালোভাবে প্রথমবার কে আক্রমণ করেছিল এবং আক্রমণ করার পর ক্যাপেসিয়া বলে যে শহরটি ছিল সেটাকে পুরোপুরি সে ধ্বংস করে দিয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সাইরাস। তো সাইরাস যিনি হচ্ছেন পার্সিয়ান ইনভেডার, তো সে কিন্তু ভারতের মধ্যে ভালোভাবে ঢুকে ক্যাপিসা বলে যে শহরটি ছিল সেটাকে পুরোপুরি কিন্তু সে ধ্বংস করে দিয়েছিল। দেখে নেওয়ার ব্যাপারে একটু, Cyrus of Persia was the first conqueror penetrated well into India and destroyed the city of Capisa. তো সাইরাস হচ্ছে পার্সিয়ান একজন রুলার যে কনকের করেছিল ভালোভাবে, যে কনকের করেছিল ভারতকে, এবং ক্যাপসা যে শহরটি ছিল সেটিকে পুরোপুরি কিন্তু সে ডিস্ট্রয় করে দিয়েছিল। ক্লিয়ার? সাইরাস কনকুয়ার্ড দ্য মিডিয়ান এম্পায়ার অ্যান্ড লিদিয়া বিকামিং পার্সিয়ান কিং বাই 546 বিসি। সাইরাস কিন্তু কনকের করেছিল মিডিয়ান এম্পায়ার এবং লিদিয়া, এবং উনি 546 বিসিতে পার্সিয়ান কিং হিসাবে জানা যেত। ক্লিয়ার? 7 years later, Cyrus defeated the Babylonians and liberated the Jews, and by the time of his death in 530 BC, he was a ruler of the largest kingdom the world had ever seen. আর ঠিক 7 বছর পর সে বেবিলনসকে অ্যাটাক করে এবং বেবিলনসকে সে হারিয়ে সেখান থেকে যত জুইস ছিল তাদেরকে লিবারেট করে দেয়, এবং 530 বিসিতে সে মারা যান, এবং সেই সময় সে কিন্তু তার যে সাম্রাজ্য ছিল সেটা সারা বিশ্বের কিন্তু সবথেকে বড় সে সাম্রাজ্য করে নিয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে, লর্ড মহাবীরা ওয়াজ বর্ন ইন দ্য রয়্যাল ফ্যামিলি অফ বিহার ইন 599 বিসি। হিজ ফাদার নেম ওয়াজ কিং ড্যাশ অ্যান্ড মাদার্স নেম ওয়াজ কুইন ত্রিশালা। তো লর্ড মহাবীরা একজন বিহারের রয়্যাল ফ্যামিলি থেকে উনি জন্ম নিয়েছিলেন 599 বিসিতে। তো ওনার বাবা ছিলেন
ওনার বাবার নাম কি এবং ওনার মায়ের নাম ছিল কুইন ত্রিশালা। তো কোশ্চেন জিজ্ঞেস করছে তো লর্ড মহাবীরার বাবার নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিদ্ধার্থ। তো লর্ড মহাবীরা যিনি 599 বিসিতে জন্মগ্রহণ করেছিলেন বিহারে একটা রয়্যাল ফ্যামিলি থেকে। তো ওনার বাবা একজন রাজা ছিলেন, উনি হয়েছেন সিদ্ধার্থ, এবং ওনার মা ছিলেন কুইন, ওনার নাম হচ্ছে ত্রিশালা। তো ব্যাপার দেখিনি আমরা। ফাদার সিদ্ধার্থ, মাদার ত্রিশালা, Mahavira, also known as Vardhamana, was the 24th and last তীর্থঙ্কর। তো মহাবীরের বাবার নাম ছিল সিদ্ধার্থ এবং মায়ের নাম ছিল ত্রিশালা, এবং মহাবীরের আরেকটি নাম ছিল বর্ধমানা, এবং উনি শেষ তীর্থঙ্কর ছিলেন, 24তম তীর্থঙ্কর ছিলেন জৈনিজমের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ড্যাশ এম্পায়ার পিরিয়ড ইজ কল্ড গোল্ডেন এজ অফ ইন্ডিয়া। তো কোন সাম্রাজ্য সময় ভারতকে জানা হতো অ্যাজ আ গোল্ডেন এজ, বা কোন এম্পায়ারের সময়টাকে বা কোন এম্পায়ারের কালটাকে ভারতের বলা হতো সেটা হচ্ছে গোল্ডেন এজ। সঠিক উত্তর যাবে অপশন সি, গুপ্তা এম্পায়ার। তো ভারতে যখন গুপ্তা এম্পায়ার রাজ করছিল সেই সময়টা কিন্তু জানা হতো ভারতের অ্যাজ এ গোল্ডেন এজ। তো একটু দেখে নিই ব্যাপারে। দ্য গুপ্তা এম্পায়ার ওয়াজ এ এনশিয়েন্ট ইন্ডিয়ান এম্পায়ার ফাউন্ডেড বাই মহারাজা শ্রীগুপ্তা which existed approximately 240 to 550 CE and covered much of the Indian subcontinent. তো গুপ্তা এম্পায়ার যেটা হচ্ছে এনশিয়েন্ট একটা ইন্ডিয়ান এম্পায়ার, যেটি গঠন করেছিলেন বা নির্মাণ করেছিলেন মহারাজা শ্রীগুপ্ত, এবং এটি এক্সিস্ট করেছিল ভারতের মধ্যে, সেটা হচ্ছে 240 থেকে 550 CE, এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পার্ট কিন্তু কভার করেছিল এই গুপ্তা সাম্রাজ্যটি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইন্দাস ভ্যালি ওয়ে দ্য ফার্স্ট টু প্রডিউস। তো ইন্দাস ভ্যালি কোন জিনিসটা তারা প্রথম প্রোডাকশন করেছিল বা প্রডিউস করেছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, কটন। তো যদি আমরা টেক্সটাইলের দিক থেকে দেখি তো কটন ফার্স্ট কাল্টিভেটেড করা হয়েছিল, আর যদি আমরা ক্রপসের দিক থেকে দেখি সেটা হচ্ছে হুইট। ক্লিয়ার? তো একটু দেখে নেওয়ার ব্যাপারে, কটন ফর টেক্সটাইল ওয়াজ দ্য ফার্স্ট কাল্টিভেটেড ইন ইন্ডিয়া। কাল্টিভেটেড ক্রপস হুইট, বার্লি, ডেটস, পিস, সিসাম, মিলেটস, রাগি, বাজরা অ্যান্ড জোয়ার। তো প্রথম টেক্সটাইল হিসাবে যদি দেখি সেটা হচ্ছে কটন প্রথম কাল্টিভেটেড করা হয়েছিল ভারতে। তারপরে যে সমস্ত খাবার যে ক্রপ মানে ফসল, ঠিক আছে, খাবার ফসল যেগুলোকে তৈরি করা হয়েছিল সেগুলো হচ্ছে হুইট, বার্লি, ডেটস, পিস, সিসাম, মিলেটস, রাগি, বাজরা এবং জোয়ার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ড্যাশ ওয়াজ দ্য মেন ফিমেল গড ওয়ার্শিপ বাই ইন্দাস পিপল। তো ইন্দাস ভ্যালি পিপলরা কোন ফিমেল গডকে তারা ওয়ার্শিপ করতো? সঠিক উত্তরে যাবে অপশন ডি, মাদার গডেস। তো ইন্দাস ভ্যালি পিপলরা ফিমেল গডকে যে ওয়ার্শিপ করতো সেটা হচ্ছে মাদার গডেস। তো ব্যাপারে দেখে নিই আমরা, টেরাকোটা ফিগার where a plant is shown growing out of the embryo of a woman represent mother goddess. তো একটা টেরাকোটা ফিগার থেকে দেখা গেছে যে একটা এমব্রায়ো থেকে একটা গাছ বেরাচ্ছে, সেটাই রিপ্রেজেন্ট করা হতো মাদার গডেস হিসাবে। আর জেনারেলি মানা হতো যে ইন্দাস ভ্যালি পিপলরা কিন্তু ফিমেল গড হিসাবে মানতো মাদার গডেসকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, ইন্দাস পিপল অবটেন কপার ফ্রম। তো ইন্দাস ভ্যালি পিপল যারা ছিল তারা কপার কোথা থেকে তারা অবটেন করতো? সঠিক উত্তরে যাবে অপশনে বালুচিস্তান এবং রাজস্থান। তো ইন্দাস ভ্যালি পিপলরা জেনারেলি বালুচিস্তান এবং রাজস্থান থেকে কপার ইম্পোর্ট বা মানে অবটেন করতো। ক্লিয়ার? তো দেখে নেওয়ার ব্যাপারে, দে অবটেন কপার ফ্রম বালুচিস্তান অ্যান্ড রাজস্থান অ্যান্ড গোল্ড ফ্রম কোলার অ্যান্ড অনন্তপুর। তো কপার তারা ইম্পোর্ট করতো বা তারা অবটেন করতো বালুচিস্তান এবং রাজস্থান থেকে, এবং গোল্ড যে সোনা তারা অবটেন করতো কোলার এবং অনন্তপুর থেকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, মুন্দিগাক অ্যান্ড শত্রুগাই আর দ্য টু সাইট লোকেটেড ইন। তো মুন্দিগাক এবং শত্রুগাই এটা হচ্ছে দুটো সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। তো এই দুটো সাইট জেনারেলি কোথায় লোকেটেড আছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, আফগানিস্তান। তো মুন্দিগাক এবং শত্রুগাই এই দুটি সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দুটি সাইট কিন্তু বর্তমানে আফগানিস্তানের মধ্যে আছে। ক্লিয়ার? তো এর ব্যাপারে দেখে নিই আমরা, মুন্দিগাক অ্যান্ড শত্রুগাই আর দ্য টু সাইট লোকেটেড ইন আফগানিস্তান। তো মুন্দিগাক এবং শত্রুগাই যেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের দুটো সাইট, সেটা কিন্তু জেনারেলি কোথায় আছে এখন বর্তমানে? সেটা হচ্ছে আফগানিস্তান। ক্লিয়ার? আর ইন্দাস ভ্যালি সাইট হ্যাজ বিন ফাউন্ড অন দ্য অকাস রিভার অ্যাট শত্রুগাই ইন নর্দার্ন আফগানিস্তান। আর ইন্দাস ভ্যালি যে সাইট পাওয়া গেছে সেটা হচ্ছে ওকুস রিভারের পাশে, যেটা শত্রুগাইতে আছে, সেটা হচ্ছে কোথায়? নর্দার্ন আফগানিস্তানে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ড্যাশ ইজ দ্য লার্জেস্ট এক্সকাভেটেড সাইট ইন ইন্ডিয়া। তো কোন এগুলোর মধ্যে কোন জায়গাটা কিন্তু ভারতের মধ্যে সবথেকে বড় এক্সকাভেটেড সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? সঠিক উত্তরে যাবে অপশন ডি, রক্ষাগিরি। ঠিক আছে, রক্ষাগিরি হচ্ছে ভারতের সবথেকে বড় এক্সকাভেটেড সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। ক্লিয়ার? দেখে নিয়ে ব্যাপারে,
biggest Harappan site in Rakhagiri. The discovery of 2 more mounds at the Harappa site of Rakhagiri in Haryana makes it the biggest excavation site of Harappan civilization, even bigger than Mohenjo-daro. তো হারাপ্পান সাইট যেটা পাওয়া গেছে রাখাগিরিতে, ঠিক আছে, তো সেটা কিন্তু এখন অবধি ভারতের সবথেকে বড় এক্সকাভেটেড সাইট। তারপরে দেখা গেছে ওইখানে দুটো আরও মোডস পাওয়া গেছে হারাপ্পান সাইটে রাখাগিরির মধ্যে হরিয়ানাতে। তারপরে সেটা কিন্তু মোহনজোদারো থেকেও কিন্তু দেখা গেছে যে সবথেকে বড় কিন্তু সাইট হয়েছে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ট্রেড ওয়াজ বেসড অন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন ছিল তখন যে ট্রেডিং সিস্টেমটা ছিল সেটা কিসের উপরে চলতো, মানে লেনদেন যেটা হতো, তখন তো টাকা পয়সা ছিল না, তো কিসের উপরে তখন লেনদেনটা করা হতো। তো সঠিক উত্তরে যাবে অপশন এ, ব্যাটার সিস্টেম। ব্যাটার সিস্টেম মানে হচ্ছে সাপোজ একটা এক্সাম্পল যদি ধরি, যদি কেউ 1 বস্তা যদি কাউকে গম দেয় তার পরিবর্তে সে তাকে 1 বস্তা চাল দিবে, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাটার সিস্টেম। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কিন্তু ব্যাটার সিস্টেম চলতো ট্রেডের। ক্লিয়ার? তো দেখে নেওয়ার ব্যাপারে, barter is a system of exchange where goods or services are directly exchanged for other goods or service without small using a medium of exchange such as money. তো ব্যাটার সিস্টেমটা কিন্তু জেনারেলি ইউজ করা হতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, আর এখানে মানে মানি ইউজ হতো না, জিনিসের বদলে জিনিস এখানে আদান প্রদান করা হতো, সেটাকে বলছে ব্যাটার সিস্টেম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which bird was worshipped by Indus people? তো ইন্দাস ভ্যালি পিপলরা যারা ছিল তারা কোন পাখিটি তারা জেনারেলি ওয়ার্শিপ করতো? সঠিক উত্তরে যাবে অপশন বি, পিজন। তো পিজন, ইন্দাস ভ্যালি পিপলরা জেনারেলি ওয়ার্শিপ করতো পিজনকে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা, দে ওয়ার্শিপ দ্য বার্ড পিজন, দে অলসো ওয়ার্শিপ ওয়াটার, ট্রিজ অ্যান্ড স্নেকস। তো পিজন যে পাখিটা ছিল ইন্দাস ভ্যালি পিপলরা পিজনটাকেই তারা জেনারেলি ওয়ার্শিপ করতো, তার পাশাপাশি ওয়াটার, ট্রিজ এবং সাপকে তারা কিন্তু ওয়ার্শিপ করতো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, ডিউরিং হুজ রিজন দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ অর্গানাইজড। তো থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যেটা অর্গানাইজ করা হয়েছিল সেটি কার সময়? সঠিক উত্তরে যাবে অপশন এ, অশোকা। তো অশোকার সময় কিন্তু তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিলটি অর্গানাইজ করা হয়েছিল। তো দেখে নেওয়ার ব্যাপারে, দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট পাটলিপুত্র ডিউরিং দ্য রিজন অফ এম্পায়ার অশোকা। তো তৃতীয় যে বুদ্ধিস্ট কাউন্সিলটি হয়েছিল সেটা কিন্তু পাটলিপুত্রে হয়েছিল, আর সেটি অশোকার আন্ডারে কিন্তু এটি করা হয়েছিল। ইট ওয়াজ হেল্ড আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ মোগলিপুত্র তিসা টু রিভাইজ দ্য স্ক্রিপচার। আর এখানে যে তৃতীয় যে বুদ্ধিস্ট কাউন্সিলটি হয়েছিল তার প্রেসিডেন্টশিপ করেছিলেন মোগলিপুত্র তিস্য, আর এটি করা হয়েছিল কিন্তু স্ক্রিপচার যে সমস্তগুলো ছিল বুদ্ধিজমের যে সমস্ত স্ক্রিপচারগুলো ছিল সেগুলোকে রিভাইজ করার জন্যে। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে, which among the following dynasty were ruling over Magadha when Alexander invaded India? তো এগুলোর মধ্যে কোন সাম্রাজ্যটি রুল করছিল মাগাধাতে যখন আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, নান্দাস। তো নান্দার ডাইনেস্টিটি জেনারেলি রুল করছিল মাগাধার উপরে যখন ভারতে আলেকজান্ডার আক্রমণ করেছিল। তো এর ব্যাপারে দেখে নিই আমরা, দ্য রুলার অফ নান্দা ডাইনেস্টি ওয়াজ ধনানন্দা, was the contemporary of Alexander. তো আলেকজান্ডার যখন ভারতে ইনভেড করেছিল, যখন আক্রমণ করেছিল বা যখন রুল করেছিল আলেকজান্ডার, তখন মাগাধার যে রুলার ছিল সেটা হচ্ছে নন্দা ডাইনেস্টি, ঠিক আছে, আর কে রুল করছিল মাগাধাকে সেটা হচ্ছে ধনানন্দ। ক্লিয়ার? আর তো বলতে পারি আমরা ধনানন্দ এবং আলেকজান্ডার দুজনে কি হচ্ছে কন্টেম্পোরারি। ক্লিয়ার? সেই সময়কালে কিন্তু দুজনেই রুল করছিল ভারতের মধ্যে। বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমার সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেক কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ বলবো, পারলে যদি পারো, যদি সময় পাও, এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু খাতায় ভালো করে নোট ডাউন করে নাও। কারণ প্রত্যেকদিন ক্লাসগুলো করানো হচ্ছে, ভালো করে যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বাছাই করে যদি তোমরা খাতায় যদি নোট ডাউন করো, পরবর্তীকালে যখন তোমরা সেই খাতাটা খুলে পড়বে তোমাদের জিনিসগুলো ম্যাক্সিমাম জিনিসগুলো এক জায়গায় পেয়ে যাবে, তোমার পড়তেও জিনিসটা বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলি জিনিসগুলোকে ভালো করে একবার পারলে খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? অবশ্যই তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি তারা অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন করে নাও, এবং এখনও যারা অ্যাপটি ডাউনলোড করনি তারা অতি অবশ্যই কিন্তু অ্যাপটি আমাদের ডাউনলোড করে নাও, কারণ এখন 70% অফ দেওয়া হচ্ছে ফুল প্যাকেজের, মক টেস্ট ফুল প্যাকেজে। তো যারা এখনও এনরোলমেন্ট করেনি প্যাকেজটার মধ্যে অতি শীঘ্র কিন্তু এনরোলমেন্ট করে নিও। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইম্পর্টেন্ট লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে পারলে শেয়ার করে দাও, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও,
যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।